টাকা ছাড়া তৃণমূলকে যে মানুষ ভোট দেবে না, সম্ভবত মুখ্যমন্ত্রী এটাই ধারণা করে নিয়েছেন, বা এটাই যে বাস্তব হয়তো তিনি সেটা বুঝতে পেরেছেন। আর বুঝতে পেরেছেন বলেই যুবসাথী প্রকল্পের টাকা অগাস্ট মাসের জায়গায় এপ্রিল মাস থেকেই চালু করে দিয়েছেন। তার কারণ তিনি মনে করছেন বা সন্দেহ করছেন যে যদি আগে টাকা না দিই তাহলে হয়তো এরা আমাকে ভোট নাও দিতে পারে। কিন্তু টাকা পেলেও কি ভোট দেবেন সে ব্যাপারে কি তিনি নিশ্চিত? ওই যে একটা জুয়া খেলার মতো তিনি খেললেন, কোষাগার থেকে হাজার হাজার কোটি টাকা তিনি এই যুবক যারা রয়েছেন, বেকার যুবক, তাদেরকে ১,৫০০ টাকা করে ভাতা দিচ্ছেন। যদি এই ভাতা পেয়ে এই ১৮ থেকে ৪০ প্রায় ২ কোটির মতো ভোটার, যদি আমরা তার 50% ধরে নিই যে বেকার, তাহলেও তো সংখ্যাটা প্রায় ১ কোটির মতো। অর্থাৎ একটা বিপুল সংখ্যক ভোটার যাতে তাকে ভোট দেয়, তার জন্য এই ১,৫০০ টাকা করে বেকার ভাতা তিনি চালু করলেন। যেটা অগাস্ট মাসে দেওয়ার কথা ছিল সেটা আগে ভাগেই এপ্রিল থেকে দেওয়া তিনি শুরু করবেন, এই ঘোষণা আজকে তিনি করেছেন। এখন প্রশ্ন হচ্ছে যে এই বেকার ভাতা যাদেরকে দেওয়া হচ্ছে ১৮ থেকে ৪০, যদি এটা ৪০ বছরের লোক বেকার ভাতা পায়, তাহলে এটা তো প্রমাণিত যে পশ্চিমবঙ্গে বেকারের সংখ্যা কত। পশ্চিমবঙ্গে যে কোনো কর্মসংস্থান নেই সেটাও তো প্রমাণিত। পাশ করার পরে, মাধ্যমিক পাশ করার পরে যারা বেকার ভাতা পাচ্ছেন, সেই সংখ্যাটা কি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট একবার প্রকাশ করবেন? তাহলে চিত্র পরিষ্কার হয়ে যাবে যে আমাদের এই রাজ্যে বেকারের সংখ্যা কত। যারা বেকার ভাতা পাওয়ার জন্য অ্যাপ্লাই করছেন তারা নিশ্চয়ই সরকারিভাবে চাকরি পাননি, কোনো প্রাইভেট ফার্মে চাকরি পেয়েছেন বা করছেন, তারাও কি বেকার ভাতা পাবে? নানা প্রশ্ন উঠে আসছে, কোনো ক্যাটাগরিক্যাল কোনো কিছু নেই, ক্লাসিফিকেশন নেই যে এরা 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 বেকার ভাতা পাবে। এই বেকার ভাতা সিস্টেম পৃথিবীর বেশ কিছু দেশে রয়েছে, কিন্তু তা বলে ১৮ থেকে ৪০ বছর, এটা তো দেশের কাছে লজ্জা যে ৪০ বছর বয়সের একটা লোক সে বেকার ভাতার জন্য অ্যাপ্লাই করবে, তার মানে সে এতদিন ধরে বেকার সরকারি খাতায়। এ কার লজ্জা? এ কোন সরকার, কি পরিকল্পনা, রাজ্যের কি ভবিষ্যৎ এই বেকার ভাতা দিয়ে বা অন্যান্য ভাতা দিয়ে সারা জীবন চলে যাবে কিনা একটা মানুষের বা একটা রাজ্যের, আমাদের একটা বড় দ্বন্দ্বের মধ্যে ফেলে দিয়েছে। কোনো পরিকল্পনা বা আগাম কোনো ঘোষণা নেই যে ঘোষণার মধ্যে দিয়ে মানুষ সুনিশ্চিত হতে পারে যে আগামী ৫ বছর বা ৭ বছর বা ১০ বছর পরে যে প্রজন্ম, আমরা তো বুড়ো আবড়া হয়ে গেছি, যে কোনো দিন অক্কা দেব, কিন্তু যারা এই নেক্সট প্রজন্ম, যারা শিক্ষিত তরুণ যুবক, তাদের সামনে কর্মসংস্থানের জায়গা কোথায়? কোনো ইন্ডাস্ট্রি নেই, কোনো কিছু নেই। শিল্প ছাড়া কোনো সমাজ সভ্য হতে পারে না। শিল্প ছাড়া কোনো সমাজ তারা সমৃদ্ধ হতে পারে না। রাজ্য, রাষ্ট্র সবই উন্নয়নের মূল চাবিকাঠি হচ্ছে শিল্প, কিন্তু সেই শিল্পের তো কোনো নামগন্ধ নেই। তিনি যদি আগাম ৪-৫টা শিল্পের নাম বলতেন যে আগামী ৫ বছরের মধ্যে এই শিল্পগুলি এখানে হবেন, তাহলে বোঝা যেত, তাহলে হয়তো আমাদের একটা আশা থাকতো যে আগামী ৫ বছর পরে এই সরকার বেশ কিছু শিল্প স্থাপন করবেন। তিনি করেননি সম্ভবত এই কারণে, কারণ বহুবার এই বেঙ্গল সামিট নামে কি একটা অনুষ্ঠান হয়, কোটি কোটি টাকা খরচ করে প্রতিবার বেঙ্গল সামিট হয়, অথচ ইন্ডাস্ট্রি বেলায় শূন্য। কোথায় গেল আদানির সেই পোর্ট, তাজপুর বন্দর? কোথায় গেল সেই দেউচা পাচামি? এরকম প্রচুর পরিমাণে শিল্পের ঢাকঢোল পিটিয়ে ঘোষণা করল, আদতে পশ্চিমবঙ্গে কেউ লগ্নি করেনি। কারণ লগ্নি করার মতো পরিবেশ, কর্মসংস্কৃতি এখানে নেই, শিল্প সংস্কৃতি এখানে নেই। আর তাই মুখ্যমন্ত্রী মসনদে গদি টিকিয়ে রাখার জন্য সহজ পথটা নিয়েছেন, মানুষের পকেটে কিছু নগদ গুঁজে দাও, মানুষ সেই নগদের লোভে তারা ভোট দেবে।
এভাবেই কি চলবে পশ্চিমবঙ্গ? বিজেপির তরফ থেকেও কিন্তু আমরা নতুন কিছু শুনছি না, যদিও তারা বলছে যে তারা যদি ক্ষমতায় আসে এখানে শিল্প স্থাপন হবে। সেন্ট্রালের হাতে ক্ষমতা রয়েছে, সেন্ট্রাল চাইলে যদি এই শিল্প সংস্কৃতি বা এখানকার যে কর্মসংস্কৃতি যদি পরিবর্তন হয়, আইন শৃঙ্খলা যদি পরিবর্তন হয়, তাহলে নিশ্চিতভাবে যারা শিল্পপতি তারা এখানে তারা লগ্নি করবে। যে রাজ্যের শিল্পের পরিবেশ রয়েছে সেই রাজ্যের শিল্পপতিরা লগ্নি করতে কোনো দ্বিধা করবে না। তার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছেন পাশের উড়িষ্যার মোহন মাঝি। তিনি নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন নবীন পট্টনায়কের জায়গায়। সেই মোহন মাঝি তিনি এখানে এসেছিলেন কলকাতায়। এখান থেকে তিনি ২৭ জন শিল্পপতির সম্মিলিতভাবে মোট ৮৩,০০০ কোটি টাকার লগ্নি তিনি উড়িষ্যা রাজ্যে নিয়ে গেছেন। তিনি তাদেরকে বুঝিয়েছেন এবং তাদেরকে অ্যাসুরেন্স দিয়েছেন যে কোনো রকম সরকারি বাধা বা কোনো রকম বাধা হবে না শিল্পের ক্ষেত্রে। শিল্পপতিরা বোকা নয়, তারা সমস্ত খোঁজ খবর নিয়েছেন এবং তারা জেনেছেন যে হ্যাঁ, এই মুহূর্তে উড়িষ্যাতে লগ্নি করা যেতে পারে, কারণ সেই পরিবেশ রয়েছে। গভর্নমেন্ট তাদেরকে প্রোটেকশন দেবে এবং সমস্ত রকমভাবে সাহায্য করবে। রাজনৈতিক অস্থিরতা নেই, শুধুমাত্র বিরোধিতা করার জন্যই সেখানে বিরোধীরা বসে নেই। ফলে উন্নয়নের স্বার্থে এই রাজ্য এখন শিল্প স্থাপনের ক্ষেত্রে যথেষ্ট সম্ভাবনাময়, যে কারণে শিল্পপতিরা সেখানে চলে গেছেন এবং সেখানে লগ্নি করছেন। কিন্তু পশ্চিমবঙ্গের বেলাতে শূন্য। তাই মুখ্যমন্ত্রী এই যুবসাথী নামে এই যে প্রকল্প এপ্রিল মাস থেকে চালু করেছেন, ১,৫০০ টাকা করে দিচ্ছেন, খুব ভালো। কিন্তু সত্যিই কি এর পরেও তিনি তাদের যে ভোট পাবে সে ব্যাপারে তিনি নিশ্চিত? যদি তিনি জিতে যান তাহলে এই যে বিপুল অঙ্কের টাকা তিনি কোথা থেকে দেবেন? ইতিমধ্যেই প্রায় ৮ লক্ষ কোটি টাকার দেনা হয়েছেন, তিনি বাজেটে ঘোষণা করেছেন। আর এই ভাতা, বিভিন্ন প্রকল্পের যে ভাতা দিতে গেলে এরপরে তাহলে পশ্চিমবঙ্গের ঋণের পরিমাণটা কোথায় গিয়ে দাঁড়াবে? কোথায় যাবে পশ্চিমবঙ্গ? কোথায় যাবে পশ্চিমবঙ্গের মানুষ? কোথায় যাবে পশ্চিমবঙ্গের ভবিষ্যতের প্রজন্ম যারা রয়েছেন তারা? যে তরুণরা আজকে ১,৫০০ টাকার ভয়ে বা লোভে আজকে এই তৃণমূল কংগ্রেসকে ভোট দেবেন, যে লোকটার ৩৫-৪০ বছর বয়স, সেই বেকার লোকটা যদি তৃণমূলকে ভোট দেয়, তাহলে আগামী দিন তারা আর যে চাকরি পাবে বা চাকরির যে কোনো পরিস্থিতি বা পরিবেশ তৈরি হবে সে ব্যাপারে তারা নিশ্চিত। এই প্রশ্ন আপনাদের নিজেদের করতে হবে। আমরা যারা ভোটার, আমাদের সাথে যাদের কোনো রাজনৈতিক সম্পর্ক নেই, আমরা চিন্তা ভাবনা করার সেই সময় এসছে। আমাদের রাজ্য কোন পথে যাবে? আমাদের রাজ্যের ভবিষ্যৎ যদি সুন্দর করতে চায় তাহলে আমাদের সরকারকে সঠিকভাবে নির্বাচিত করতে হবে এবং তাদের যে প্রতিশ্রুতি, তাদের যে এজেন্ডা, সেই প্রতিশ্রুতি পালনে যদি তারা ব্যর্থ হয় তাহলে অবশ্যভাবেই ভোটারদেরও অধিকার আছে তাদের নিয়ে নতুন করে চিন্তা ভাবনা করার। আগামী আর ২-৩ মাস পরেই নির্বাচন, বিধানসভা নির্বাচন। রাজ্যের ভবিষ্যৎ ঠিক হবে, রাজ্যের মানুষের ভবিষ্যৎ ঠিক করবেন রাজ্যের মানুষ। তাই এই ভাতা দিয়ে রাজ্যের ভবিষ্যৎ যাবে কি না, কোন দিকে যাবে, সেটা রাজ্যের মানুষকেই ঠিক করতে হবে।